শহরের সবচেয়ে বিলাসবহুল এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিংস্টন গ্লোবাল ইউনিভার্সিটির সুবিশাল লাইব্রেরি। চারদিকে পিনপতন নীরবতা, শুধু এসির ঠান্ডা বাতাসের মৃদু শব্দ। এমন একটা জায়গায় যেখানে শহরের বড় বড় কোটিপতি আর শিল্পপতিদের ছেলেমেয়েরা দামি পারফিউমের সুবাস ছড়িয়ে ঘুরে বেড়ায়, সেখানে একটি জীর্ণ পুরনো শার্ট পরা ছেলে আরিয়ান রহমান মেঝে থেকে কুড়িয়ে নিচ্ছিল দুমড়ে মুচড়ে যাওয়া কিছু ছেঁড়া রাফ পেপার। তার শরীর থেকে তখনও আসছিল রাতের শিফটে কাজ করা রাস্তার ধাবার সস্তা তেলের কড়া গন্ধ। চারপাশের এই আভিজাত্য আর চাকচিক্যের মাঝে তাকে বড্ড বেমানান আর অদ্ভুত লাগছিল। সে তার পুরনো ছেঁড়া বইয়ের পাতাগুলো খুব সাবধানে উল্টাচ্ছিল। তার চোখে রাজ্যের ঘুম ছিল, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির ফুল স্কলারশিপ পাওয়ার এক জ্বলন্ত আগুন তাকে জাগিয়ে রেখেছিল। এই স্কলারশিপটি ছিল তার জীবনের একমাত্র চাবিকাঠি, যা তাকে ঢাকার কড়াইল বস্তির অন্ধকার, দম বন্ধ করা আর নোংরা গলি থেকে টেনে বের করে তার মৃত্যুশয্যায় থাকা অসুস্থ দাদির প্রাণ বাঁচাতে পারত। দাদির ওই করুণ মুখটাই আরিয়ানের সব ক্লান্তি ভুলিয়ে দিত। চূড়ান্ত পরীক্ষার আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল। কলেজের প্রতিটি ছাত্রছাত্রী জানত যে আরিয়ান সবসময় প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে সবচেয়ে ধনী আর অহংকারী মেয়ে সাইমা সবসময় দ্বিতীয় স্থান পেত। সাইমা ছিল এক অনেক বড় রিয়েল এস্টেট টাইকুনের একমাত্র মেয়ে, যার বাবা ছিলেন এই কলেজের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। সাইমার কাছে দারিদ্র্য ছিল এক জঘন্য রোগের মতো, আর আরিয়ান ছিল সেই রোগের সবচেয়ে ঘৃণ্য ও জলজ্জন্ত উদাহরণ, যাকে সে নিজের চোখের সামনে একেবারেই সহ্য করতে পারত না। সে যে কোনো মূল্যে আরিয়ানকে সবার সামনে ছোট করতে চাইত। ওই দিন দুপুরেই কলেজের বিশাল অডিটোরিয়ামে একটি অনেক বড় ও গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন হবার কথা ছিল। এই বিশেষ অনুষ্ঠানে শহরের অনেক নামিদামি শিল্পপতি এবং নেতারাও উপস্থিত থাকার কথা ছিল, যাদের মধ্যে সাইমার প্রভাবশালী বাবাও বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। সাইমা এই দিনটির জন্য অনেক আগে থেকেই প্রচুর প্রস্তুতি নিয়েছিল, কারণ সে তার বাবার সামনে নিজেকে সেরা ও সবচেয়ে যোগ্য প্রমাণ করতে চাইত। সে একটি চমৎকার ও আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়েছিল এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে স্টেজে গিয়ে নিজের বক্তব্য দিতে শুরু করল। সবাই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল। তখনই হঠাৎ পেছনের দিকের একটি সিট থেকে একটি শান্ত অথচ খুব স্পষ্ট এবং জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হল। আরিয়ান নিজের জায়গায় উঠে দাঁড়িয়েছিল এবং সে সাইমার প্রেজেন্টেশনে ব্যবহৃত একটি অত্যন্ত মৌলিক অর্থনৈতিক তত্ত্বের বিশাল ভুলটি সবার সামনে নির্ভয়ে তুলে ধরল। অডিটোরিয়ামে মুহূর্তের মধ্যে একদম পিন-পতন নীরবতা নেমে এলো। আরিয়ান শুধু ভুলটাই ধরিয়ে দিল না, বরং সঠিক তথ্য ও পরিসংখ্যান দিয়ে নিজের যুক্তিকে এমনভাবে প্রমাণ করল যে সেখানে উপস্থিত সমস্ত প্রফেসর এবং প্রধান অতিথিরাও তার অসামান্য বুদ্ধিমত্তার প্রশংসা করতে বাধ্য হলেন। এটি সাইমার জন্য অনেক বড় এবং চূড়ান্ত একটি অপমান ছিল। স্টেজে দাঁড়িয়ে থাকা সাইমার মুখ রাগ এবং লজ্জায় একদম লাল হয়ে গিয়েছিল। সামনে বসে থাকা অতিথিদের মাঝে তার বাবা লজ্জায় নিজের মাথা নিচু করে ফেলেছিলেন। প্রেজেন্টেশন শেষ হবার পর অডিটোরিয়ামার পেছনে থাকা একটি ফাঁকা ভিআইপি রুমে সাইমার বাবা রাগে ফেটে পড়ে তাকে একটি সজোরে থাপ্পড় মারলেন। থাপ্পড়ের তীব্র আওয়াজ সেই ফাঁকা রুমে প্রতিধ্বনিত হল। তিনি সাইমার উপর চিৎকার করে বললেন যে সে আজ পুরো সমাজ এবং তাদের বিজনেস পার্টনারদের সামনে তাদের স্বনামধন্য ও অভিজাত পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাবার রাগ এখানেই শান্ত হল না। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বললেন যে সাইমা যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওই স্কলারশিপ যে কোনো মূল্যে জিততে না পারে, তবে তিনি চৌধুরী পরিবারের সাথে তার হতে যাওয়া বিয়ে চিরতরে বাতিল করে দেবেন। ফারহান চৌধুরী, যে ছিল ওই একই কলেজের প্রিন্সিপাল চৌধুরীর ছেলে, সে ছিল সাইমার হবু স্বামী। বাবা রীতিমতো হুমকি দিলেন যে তিনি তার সমস্ত ক্রেডিট কার্ড ব্লক করে দেবেন এবং তাকে নিজের বিশাল সম্পত্তি থেকে বেদখল করে দেবেন। এই ভয়ঙ্কর কথা শুনে সাইমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার সমস্ত অহংকার এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। কাঁদতে কাঁদতে সাইমা রুম থেকে বেরিয়ে এলো। তার হৃদয়ে আরিয়ানের প্রতি ঘৃণার এক ভয়ঙ্কর ও দাউদাউ করা আগুন জ্বলছিল। সে সোজা ফারহানের কাছে গেল, যে ক্যান্টিনের পেছনে তার জন্যেই অপেক্ষা করছিল। সাইমা ফারহানকে তার বাবার দেওয়া সমস্ত হুমকির ব্যাপারে সবকিছু বিস্তারিত জানাল।
ফারহানও আরিয়ানকে দুচোখে দেখতে পারত না, কারণ আরিয়ানের মেধার কারণে তার নিজের কোনো গুরুত্বই তৈরি হতে পারছিল না। দুজনে মিলে চরম সিদ্ধান্ত নিল যে এখন এই গরিব পোকাটাকে চিরতরে পিষে ফেলার উপযুক্ত সময় এসে গেছে। ফারহান একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিকল্পনা তৈরি করল। সে সায়মার হাত শক্ত করে ধরে বলল যে তারা আরিয়ানকে এমন এক চরম শিক্ষা দেবে যে স্কলারশিপ তো দূরের কথা, সে আর কখনো কোনো মানুষের সামনে মুখ দেখানোর যোগ্যই থাকবে না। ফারহানের বাবা ছিলেন প্রিন্সিপাল, তাই কলেজের সমস্ত নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা তার হাতের মুঠোয় ছিল। তারা ওই গরিব এবং অসহায় মেধাবী ছাত্রের জীবনকে এক ধাক্কায় পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মনস্থির করে ফেলেছিল। তাদের চোখে এক ভয়াবহ ষড়যন্ত্রের পৈশাচিক ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। ওদিকে এই সমস্ত ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল থেকে পুরোপুরি অনবহিত থেকে আরিয়ান নিজের পড়াশোনায় গভীরভাবে মগ্ন ছিল। সে রাতভর ধাবায় থালা বাসন ধুত, গ্রাহকদের খাবার পরিবেশন করত এবং তারপর ক্লান্ত শরীর নিয়ে সকালে সোজা কলেজে চলে আসত। তার কাছে নতুন বই কেনার মতো কোনো টাকা ছিল না, তাই সে লাইব্রেরির পুরনো বইগুলো ঘেটেই নোটস বানাত। তার কেবল নিজের দাদির মুখের সেই মায়াবী হাসি মনে পড়ত, যখন তিনি তাকে বড় মানুষ হওয়ার জন্য মন থেকে আশীর্বাদ দিতেন। আরিয়ান খুব ভালো করেই জানত যে এই স্কলারশিপ তার এবং তার পরিবারের জন্য জীবন মরণের এক চূড়ান্ত প্রশ্ন। দিনগুলো খুব দ্রুত কেটে যাচ্ছিল এবং পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল। আরিয়ান তার সমস্ত মনোযোগ কেবল নিজের বইয়ের ওপর নিবদ্ধ করে রেখেছিল। তার এমনটা মনে হচ্ছিল যে তার কাঙ্ক্ষিত লক্ষ্য এখন আর মাত্র কয়েক কদম দূরে। কিন্তু তার এই কথার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার বিরুদ্ধে কত ভয়ঙ্কর একটি ফাঁদ পাতা হচ্ছে। ফারহান এবং সাইমা নিজেদের চাল চালার জন্য সঠিক সুযোগের অপেক্ষায় ওত পেতেছিল। তারা এমন একটি ভয়ঙ্কর জাল বিছোচ্ছিল যা থেকে আরিয়ানের বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। ফারহান তার বাবার অফিসের ডুপ্লিকেট চাবি অত্যন্ত চালাকির সাথে চুরি করে নিয়েছিল। সে জানত যে আসন্ন চূড়ান্ত পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র ওই অফিসেরই একটি নির্দিষ্ট লোহার আলমারিতে সুরক্ষিত রাখা হয়। সে রাতের অন্ধকারে কলেজের নিরাপত্তা রক্ষীকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সিস্টেমের সমস্ত সিসিটিভি ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ করিয়ে দিয়েছিল। এটি এমন একটি পদক্ষেপ ছিল যা যে কোনো সাধারণ ছাত্রের পক্ষে চিন্তাও করা অনেক কঠিন ছিল, কিন্তু ফারহানের জন্যে তার বাবার প্রভাবের কারণে এটি অত্যন্ত সহজ একটি কাজ ছিল। সায়মাও নিজের চরিত্র পালন করার পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছিল। সে তার সবচেয়ে দামি ও বিখ্যাত হীরের হারটি বের করে নিজের ব্যাগে সযত্নে রেখে দিয়েছিল। এটি ছিল সেই হার যা তার বাবা তাকে গত জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন এবং যার বাজার মূল্য ছিল লাখ টাকার ওপরে। সাইমা জানত যে যখন এই বহুমূল্য হারটি আরিয়ানের ছেঁড়া ব্যাগ থেকে উদ্ধার হবে, তখন কেউ ওই গরিব ছেলের নির্দোষ হওয়ার কথায় একটুও বিশ্বাস করবে না। তার অহংকার এবং রাগ এখন এক অত্যন্ত নিষ্ঠুর এবং ঠান্ডা মাথার জঘন্য ষড়যন্ত্রে পরিণত হয়েছিল। পরীক্ষার এক রাত আগে আরিয়ান লাইব্রেরিতে একদম শেষ সময় পর্যন্ত বসে একাগ্রচিত্তে পড়াশোনা করছিল। তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সে হার মানেনি। সে তার সমস্ত নোটস শেষবারের মতো ভালোভাবে ঝালিয়ে নিল এবং নিজের সাফল্যের জন্য ঈশ্বরের কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করল। যখন সে লাইব্রেরি থেকে বের হল, তখন পুরো কলেজ ক্যাম্পাস শুনশান ছিল। ঠান্ডা বাতাস বইছিল এবং তার মনে হল যেন আগামী দিনের উদিত সূর্য তার জীবনে এক নতুন ও উজ্জ্বল সকাল নিয়ে আসবে। সে নিজের জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। পরদিন সকালে কলেজের পরিবেশ সাধারণ দিনের চেয়ে খুব আলাদা এবং টানটান মনে হচ্ছিল। প্রত্যেকেই নিজের পরীক্ষার প্রস্তুতিতে মগ্ন ছিল। আরিয়ান তার পুরনো ও ভাঙাচোরা সাইকেলে চড়ে কলেজে পৌঁছাল। তার চোখে অদ্ভুত এক দীপ্তি এবং অটল আত্মবিশ্বাস ছিল। সে তার সাইকেলটিকে সব সময়ের মতো একটি নির্দিষ্ট গাছের নিচে দাঁড় করাল এবং নিজের পুরনো পানির বোতলটি হাতে নিয়ে সোজা পরীক্ষার হলের দিকে এগিয়ে গেল। তাকে দেখে ফারহান এবং সাইমা একে অপরের দিকে তাকাল এবং তাদের ঠোঁটে এক অত্যন্ত শয়তানি ও ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। পরীক্ষার হলের ভেতরের পরিবেশ খুব শান্ত এবং গম্ভীর ছিল।
সব ছাত্রছাত্রীরা নিজ নিজ নির্দিষ্ট সিটে বসে গিয়েছিল। আরিয়ান নিজের সিটে বসল এবং একটি গভীর দীর্ঘশ্বাস নিল। সে তার কলম বের করল এবং প্রশ্নপত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে লাগল। তখনই সায়মা এবং ফারহানও সেখানে পৌঁছে গেল। সায়মা ইচ্ছে করেই আরিয়ানের একদম পাশের সিটটি বেছে নিল। যখন আরিয়ান তাকে দেখল, তখন সায়মা তাকে পুরোপুরি উপেক্ষা করল। ফারহান নিজের সিটে উঠে হলের বাইরে চলে গেল, যেন সে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছুর জন্য অপেক্ষা করছিল। সায়মা তার ব্যাগটি আরিয়ানের চেয়ারের একদম কাছাকাছি রেখে দিয়েছিল। তার চোখ বারবার হলের দরজার দিকে তাকাচ্ছিল। ফারহান বাইরে দাঁড়িয়ে কারো সাথে ফোনে ফিসফিস করে অত্যন্ত সাবধানে কথা বলছিল। এটি এমন একটি প্রলয়নকারী ঝড় ছিল যা শুধু আসতেই বাকি ছিল, আর আরিয়ান তখনও নিজের বইয়ের পাতার মাঝেই হারিয়েছিল। তার বিন্দুমাত্রও আন্দাজ ছিল না যে তার জীবনের সবচেয়ে খারাপ ও ভয়াবহ দিনটির সূচনা হতে চলেছে। ষড়যন্ত্রের সমস্ত ঘুঁটি নিখুঁতভাবে নিজের জায়গায় সেট হয়ে গিয়েছিল। আরিয়ানের নজর ঘড়ির কাঁটার ওপর আটকে ছিল। প্রতিটি সেকেন্ড তার জন্য খুব মূল্যবান ছিল। সে জানত যে এই পরীক্ষায় প্রাপ্ত প্রতিটি নম্বর তার অসুস্থ দাদির চিকিৎসার জন্য এক একটি মহার্ঘ প্রমাণ হবে। সে তার মস্তিষ্কের সমস্ত সূত্র এবং অর্থনৈতিক তত্ত্ব আরও একবার মনে মনে ঝালিয়ে নিল। তার বুক জোরে জোরে ধুকপুক করছিল, কিন্তু এটি ভয়ের নয়, বরং উজ্জ্বল আশার স্পন্দন ছিল। সে এমন একটি সোনালী স্বপ্ন দেখছিল যেখানে সে একজন অনেক বড় ও প্রতিষ্ঠিত মানুষ হয়ে তার পরিবারের সমস্ত দুঃখ কষ্ট চিরতরে শেষ করে দেবে। অন্যদিকে সায়মার মাথায় শুধু এবং শুধুই ভয়ঙ্কর প্রতিশোধের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার আরিয়ানের সেই কথাটি বারবার মনে পড়ছিল যখন সে ভরা আসরে তাকে চূড়ান্তভাবে অপমান করেছিল। সে যে কোনো মূল্যে সেই অপমানের কড়া বদলা নিতে চাইত। তার এই ব্যাপারে কোনো মাথা ব্যথাই ছিল না যে তার এই মিথ্যে ও জঘন্য ষড়যন্ত্রের কারণে একজন নির্দোষ মানুষের পুরো জীবন চিরতরে ধ্বংস হয়ে যাবে। প্রাচুর্য আর অহংকার তার চোখে এমন একটি কালো পট্টি বেঁধে দিয়েছিল যাতে তার কাছে মানবিক অনুভূতি এবং সত্যের কোনো মূল্যই চোখে পড়ছিল না। ঘণ্টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। পরীক্ষার হলে উপস্থিত শিক্ষক প্রশ্নপত্র বিলি করার জন্য নিজের জায়গা থেকে উঠলেন। আরিয়ান নিজের চোখ বন্ধ করল এবং তার বাবা মাকে খুব স্মরণ করল, যারা অনেক বছর আগে তাকে একা ফেলে এই পৃথিবী থেকে চিরতরে চলে গিয়েছিলেন। সে মনে মনে নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করল যে সে আজ তার ১০০% দেবে এবং এই পরীক্ষায় যে কোনো মূল্যে টপ করবে। ফারহান আবার ভেতরে এলো এবং সে নিজের জায়গায় বসতে বসতে সায়মাকে একটি হালকা ইশারা করল। সায়মা ইশারাটি বুঝতে পারল এবং নিজের ডেস্কে রাখা পানির বোতলটি ইচ্ছে করে নিচে ফেলে দিল। যেমনিই পানি মেঝেতে ছড়িয়ে পড়ল, সে আরিয়ানের দিকে একদৃষ্টে তাকাল। এটি ছিল সেই সংকেত যার জন্য তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। গল্প এখন এমন এক মোড়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খোলা ছিল না। আরিয়ানের আশা, তার কঠোর পরিশ্রম এবং তার ভবিষ্যৎ এখন এক বিশাল এবং নিকষ অন্ধকারে ডুবতে চলেছিল। এমন একটি ষড়যন্ত্র শুরু হতে চলেছিল যা পুরো কলেজের ভিত নাড়িয়ে দেবে। পরীক্ষার হলে একদম পিনপতন নীরবতা ছেয়ে গিয়েছিল এবং শুধুমাত্র কলম চলার খসখস আওয়াজ আসছিল। আরিয়ান তার পুরো মনোযোগ নিজের উত্তরপত্রের উপর নিবদ্ধ করে রেখেছিল। তার কলম খুব দ্রুত চলছিল, কারণ তার সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালোভাবে জানা ছিল। অন্যদিকে সায়মা বারবার নিজের জায়গায় অস্থির হয়ে উঠছিল এবং তার নজর দরজার দিকে আটকে ছিল। তার পরীক্ষার কোনো পরোয়া ছিল না, বরং সে অধৈর্য হয়ে সেই ভয়ঙ্কর পরিকল্পনার শুরু হওয়ার অপেক্ষা করছিল, যা আরিয়ানের সাজানো জীবন ধ্বংস করে দেবে। সায়মার পানি ফেলার কারণে ক্লাসের সামান্য মনোযোগ বিঘ্নিত হল, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই পরীক্ষার হলের মূল দরজা খুব জোরে খুলে গেল। কলেজের প্রধান পরিদর্শক এবং কয়েকজন সুঠামদেহী নিরাপত্তারক্ষী দ্রুত পায়ে ভেতরে এলেন। তাদের চেহারায় অনেক গাম্ভীর্য এবং প্রচণ্ড রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রধান পরিদর্শক জোরে চিৎকার করে বললেন যে সবাইকে এক্ষুনি নিজের কলম থামিয়ে দিতে হবে, কারণ তারা গোপন খবর পেয়েছেন যে এই রুমে কোনো ছাত্র পরীক্ষার প্রশ্নপত্র আগেই চুরি করে নিয়ে এসেছে। এই ঘোষণা শোনা মাত্রই পুরো হলে চরম হুলস্থুল পড়ে গেল। সব ছাত্র অবাক হয়ে একে অন্যের মুখ দেখতে লাগল। আরিয়ানও একটু অবাক হয়েছিল, কিন্তু তার কোনো ভয় ছিল না, কারণ তার বিবেক একদম পরিষ্কার ছিল। সে চুপচাপ নিজের জায়গায় বসে রইল
এবং নিজের কলম ডেস্কে রেখে দিল। প্রধান পরিদর্শক গার্ডদের ইশারা করলেন এবং তারা এক এক করে সব ছাত্রদের ব্যাগ ও ডেস্ক তন্ন তন্ন করে তল্লাশি করতে শুরু করল। বাইরের জানালা থেকে এসব খুব মনোযোগ দিয়ে দেখছিল ফারহান, এবং তার চেহারায় এক অত্যন্ত শয়তানি ও ধূর্ত হাসি খেলছিল। তল্লাশি করতে করতে নিরাপত্তারক্ষীরা ধীরে ধীরে আরিয়ানের ডেস্কের কাছে পৌঁছে গেল। এক গার্ড অত্যন্ত নির্মমভাবে ও চরম অসভ্যতার সাথে আরিয়ানের পুরনো ও ছেঁড়া ব্যাগটি তুলল। আরিয়ান অত্যন্ত বিনীতভাবে বলল যে তার ব্যাগে শুধুমাত্র কিছু পুরনো বই এবং রাফ পেপার আছে, কিন্তু গার্ড তার একটিও কথা শুনল না। সে ব্যাগের চেন খুলল এবং তার ভেতরে সব জিনিস সবার সামনে মেঝেতে ঢেলে দিল। পুরনো বইয়ের মাঝখান থেকে হঠাৎ করে একটি অত্যন্ত চকচকে লাল রঙের বাক্স এবং কিছু মোড়ানো কাগজ নিচে পড়ে গেল। প্রধান পরিদর্শক সাথে সাথে এগিয়ে গিয়ে সেই মোড়ানো কাগজগুলো তুললেন এবং সেগুলো খুলে দেখলেন। তার চোখ রীতিমতো ছানা বড়া হয়ে গেল, কারণ ওই কাগজগুলো অন্য কিছু নয়, বরং ওই দিনের পরীক্ষার আসল প্রশ্নপত্র ছিল। এটি দেখে হলে উপস্থিত সমস্ত ছেলেমেয়েরা জোরে জোরে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। আরিয়ান নিজের জায়গা থেকে তড়ফড় করে উঠে দাঁড়াল এবং ঘাবড়ে গিয়ে বলতে লাগল যে সে একেবারেই জানে না এই কাগজগুলো তার ব্যাগে কিভাবে এলো। সে কসম খেয়ে বলল যে সে কোনো চুরি করেনি, কিন্তু কেউই তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করছিল না। ঠিক তখনই প্রধান পরিদর্শক মেঝেতে পড়ে থাকা সেই চকচকে লাল বাক্সটি তুললেন এবং সেটি খুললেন। বাক্সটি খুলতেই সেটির ভেতরে রাখা একটি অত্যন্ত দামি ও সুন্দর হীরের হার তীব্র আলোয় জ্বল করে উঠল। এটি দেখা মাত্রই সাইমা নিজের জায়গা থেকে জোরে চিৎকার করে উঠল। সে ওই হারের দিকে আঙুল নির্দেশ করল এবং কাঁদতে কাঁদতে বলল যে এটি সেই হার যা তার বাবা তাকে তার জন্মদিনে উপহার হিসাবে দিয়েছিলেন। সে পুরো ক্লাসের সামনে আরিয়ানের ওপর সরাসরি অভিযোগ করল যে এই গরিব এবং নিজ ছেলেটি তার লকার থেকে তার হার চুরি করেছে। সাইমার এই মিথ্যে অভিযোগ শুনে আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হাত জোড় করে কাঁদতে কাঁদতে সবার কাছে করুণ মিনতি করতে লাগল যে সে অবশ্যই একজন খুব গরিব ছেলে, কিন্তু সে কোনো চোর নয়। সে বলল যে সে তো এই হারের দামও আন্দাজ করতে পারবে না, চুরি করা তো অনেক দূরের কথা। সে আত্মরক্ষায় অনেক কিছুই বলল, কিন্তু সেখানে উপস্থিত ধনী ছাত্রদের চোখে তার জন্য শুধুমাত্র একরাশ ঘৃণা এবং অবজ্ঞা দেখা যাচ্ছিল। দারিদ্র্য ইতোমধ্যেই তার সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছিল। হঠাৎ সাইমা তার জঘন্য ষড়যন্ত্রকে আরও ভয়ঙ্কর স্তরে নিয়ে গেল। সে সবার সামনে নিজের কলেজ ইউনিফর্মের কাঁধের অংশটি নিজেই সজোরে টেনে ছিঁড়ে ফেলল। সে নিজের নখ দিয়ে নিজেরই ত্বক এমনভাবে আঁচড়ে নিল যাতে মনে হয় যে কেউ তার সাথে জোর জুলুম করার চেষ্টা করেছে। তার এই ভয়ঙ্কর কাণ্ড দেখে হলে উপস্থিত সবাই পুরোপুরি হতবাক হয়ে গেল। কেউই বুঝে উঠতে পারছিল না যে এসব আসলে কি হচ্ছে, আর আরিয়ান ভয়ে ঘামে ভিজে গিয়েছিল। সায়মা ওখানেই মেঝেতে পড়ে গেল এবং জোরে জোরে হাউমাউ করে কাঁদতে লাগল। সে কাঁদতে কাঁদতে অত্যন্ত করুণ গলায় চিৎকার করে বলল যে আরিয়ান শুধু তার দামি হারটেই চুরি করেনি, বরং সকালে যখন সে ফাঁকা করিডোর দিয়ে যাচ্ছিল তখন এই জানোয়ারটি তাকে বাজেভাবে ছোঁয়ারও চেষ্টা করেছিল। সে বলল যে সে প্রচণ্ড ভয়ে কাউকে কিছু বলতে পারছিল না। এই অভিযোগটি এমন একটি ভয়ঙ্কর হাতিয়ার ছিল যা আরিয়ানের বাঁচার সমস্ত রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছিল। আমাদের সমাজের মতো সমাজে যখন কোনো মেয়ে কাঁদতে কাঁদতে কোনো পুরুষের ওপর শ্লীলতাহানির অভিযোগ আনে, তখন লোকজন সত্যিটা জানার চেষ্টাও করে না। সায়মার এই কান্না পুরো হলের রাগের এক ভয়াবহ আগুন জ্বালিয়ে দিল। শ্লীলতাহানির অভিযোগ শোনা মাত্রই ফারহানের কয়েকজন ধনী এবং প্রভাবশালী বন্ধু নিজেদের জায়গা থেকে উঠল এবং তারা আরিয়ানকে চারপাশ থেকে ঘিরে ধরল। তারা আরিয়ানকে একটি শব্দ বলারও সুযোগ না দিয়ে তার কলার শক্ত করে ধরে নিল এবং তাকে হিঁচড়ে ক্লাসের মাঝখানে নিয়ে এলো। ওই ছেলেরা আরিয়ানের ওপর কিল ঘুষি ও লাথির বৃষ্টি বইয়ে দিল। তারা তাকে একটি জানোয়ারের মতো নির্দয়ভাবে মারধর করছিল। আরিয়ানের চশমা ভেঙে অনেক দূরে ছিটকে পড়ল এবং তার মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগল।
সে যন্ত্রণায় কোকাচ্ছিল এবং নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ওই বড় লোকদের পেশি শক্তির সামনে তার কোনো জোরই টিকছিল না। সবচেয়ে অবাক করার বিষয় হল, সেখানে উপস্থিত শিক্ষক এবং নিরাপত্তারক্ষীরাও এই ক্ষুব্ধ ভিড় থামানোর কোনো বিশেষ চেষ্টাই করছিলেন না, যেন তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আরিয়ান মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এবং চারপাশ থেকে তার উপর লাথি পড়ছিল। সে নিজের অসুস্থ দাদির কসম খেয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করছিল যে সে পুরোপুরি নির্দোষ এবং সে কোনো মেয়েকে ছোঁয়নি। কিন্তু তার কাঁপতে থাকা কণ্ঠস্বর ওই ছেলেদের গালিগালাজ এবং চুর ও অপরাধীর মতো শব্দের কোলাহলে পুরোপুরি চাপা পড়ে গিয়েছিল। কেউই ওই গরিব ও অসহায় ছেলেটির সত্য শোনার বা বোঝার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। সে ওই নিষ্ঠুর ভিড়ের পায়ের নিচে নির্মমভাবে পিষ্ট হচ্ছিল। অন্যদিকে সাইমা একটি চেয়ারে বসেছিল এবং কিছু মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল। সাইমা নিজের মুখ 2 হাত দিয়ে ঢেকে জোরে জোরে কাদার নিখুঁত নাটক করছিল, কিন্তু তার হাতের আড়ালে তার ঠোঁটে এক অত্যন্ত শয়তানি ও বিজয়ী হাসি ফুটেছিল। সে তার এই ভয়ঙ্কর পরিকল্পনার অভাবনীয় সাফল্যে মনে মনে খুব খুশি হচ্ছিল। সে তার মিথ্যে কান্নার জোরে ওই ছেলের পুরো জীবন বরবাদ করে দিয়েছিল, যে ছেলেটি কখনো তাকে অপমান করার স্পর্ধা দেখিয়েছিল। অনেকক্ষণ ধরে অমানুষিক মার খাওয়ার পর অবশেষে কিছু নিরাপত্তারক্ষী ওই হিংস্র ছেলেদের আরিয়ানের কাছ থেকে দূরে সরিয়ে নিল। আরিয়ানের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। তার কাপড় পুরোপুরি ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছিল। তার মুখ ও নাক দিয়ে ক্রমাগত রক্ত ঝরছিল এবং তার শরীরে নিজের পায়ে দাঁড়ানোর মতোও কোনো শক্তি অবশিষ্ট ছিল না। 2 জন গার্ড তাকে তার কলার ধরে টানল এবং তাকে একজন দাগী অপরাধীর মতো মেঝেতে হিচড়ে পরীক্ষার হল থেকে বাইরে নিয়ে গেল। পুরো কলেজের শত শত ছাত্ররা এই সমস্ত তামাশা দেখছিল এবং আরিয়ানকে নিয়ে উপহাস করছিল। তাকে হিচড়ে সোজা কলেজের প্রিন্সিপাল চৌধুরীর অফিসে নিয়ে যাওয়া হল এবং অবজ্ঞার সাথে মেঝেতে ছুঁড়ে ফেলা হল। প্রিন্সিপাল চৌধুরী, যিনি আসলে ফারহানের বাবা ছিলেন, তিনি নিজের রাজকীয় চেয়ারে অত্যন্ত আয়েশি মেজাজে বসেছিলেন। তিনি আরিয়ানের দিকে এমনভাবে তাকালেন যেন সে খুব জঘন্য কোনো পোকা। তার চেহারায় মেকি রাগ এবং ঘৃণার এক চমৎকার নাটক চলছিল। তিনি আগে থেকেই এই পুরো জঘন্য ষড়যন্ত্রের ব্যাপারে সবকিছু জানতেন, কিন্তু তিনি দুনিয়ার সামনে নিজেকে একজন পরম ন্যায়পরায়ণ মানুষ প্রমাণের ভান করছিলেন। প্রিন্সিপাল চৌধুরী কোনো প্রশ্ন না করে এবং কোনো প্রকার তদন্ত ছাড়াই সোজা আরিয়ানের বহিষ্কারপত্রে নিজের স্বাক্ষর করে দিলেন। তিনি অত্যন্ত কঠোর ও উচ্চস্বরে ঘোষণা করলেন যে কিংস্টন গ্লোবাল ইউনিভার্সিটির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে কোনো চোর এবং মেয়েদের শ্লীলতাহানিকারী অপরাধীর বিন্দুমাত্র কোনো জায়গা নেই। তিনি বললেন যে আরিয়ান শুধু কলেজের নিয়মই ভাঙেনি, বরং এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদার ওপর অনেক বড় একটি কলঙ্কও লেপে দিয়েছে, যা কখনোই বরদাস্ত করা যায় না। এ কথা শুনে আরিয়ান তার শেষ অবশিষ্ট শক্তিটুকু জড়ো করে হামাগুড়ি দিয়ে প্রিন্সিপাল চৌধুরীর পা পর্যন্ত পৌঁছল এবং তার জুতো জড়িয়ে ধরল। সে অঝরে কাঁদতে কাঁদতে তার কাছে ভিক্ষা চাইল যে তারা যেন অন্তত একবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেন। সে কাকুতি করে বলল যে যদি তার স্কলারশিপ বাতিল হয়ে যায় তবে তার অসুস্থ দাদি হাসপাতালে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যাবেন। সে ঈশ্বরের কসম খেল যে সে নির্দোষ এবং তাকে কোনো গভীর ষড়যন্ত্রের জালে ফাঁসানো হচ্ছে। কিন্তু তার এই বুক ফাটা আর্তনাদ দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফিরে এল। প্রিন্সিপাল চৌধুরীর পাষাণ মনে ওই গরিব ছেলেটির কান্না দেখেও বিন্দুমাত্র কোনো দয়া হল না। তিনি অত্যন্ত নির্মমভাবে আরিয়ানকে সজোরে লাথি মেরে নিজের পা থেকে দূরে সরিয়ে দিলেন। তিনি নিজের চেয়ার থেকে উঠে অত্যন্ত ঠান্ডা এবং ভয়ঙ্কর গলায় বললেন যে পুলিশের গাড়ি কলেজের মূল ফটকে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। তিনি স্পষ্ট ভাষায় নির্দয়ভাবে বলে দিলেন যে তার স্কলারশিপ চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে এবং এখন তার জীবনের একটি বড় অংশ জেলের কালো বরাদের পেছনেই কাটবে।
কয়েক পাতার সেই নির্মম বহিষ্কারপত্রটি আরিয়ানের বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং তার সোনালী স্বপ্নকে এক মুহূর্তেই ছাই করে দিয়েছিল। পুলিশের দুজন বড় কর্মকর্তা অফিসের ভেতরে এলেন এবং তারা আরিয়ানের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। হাতকড়ার ওই ঠান্ডা লোহার ঝনঝন আওয়াজটি আরিয়ানের কানে মৃত্যুর পরোয়ানার মতো কাজ করল। তার এমনটা মনে হচ্ছিল যেন তার শরীর থেকে কেউ তার আত্মাকে নির্মমভাবে টেনে বের করে নিয়েছে এবং এখন সে কেবল একটি জ্যান্ত লাশ হয়েই রয়ে গেছে। পুলিশেরা আরিয়ানকে ধরে পুরো কলেজের সবার সামনে দিয়ে হিঁচড়ে মূল ফটকের দিকে নিয়ে যাচ্ছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা সমস্ত ছাত্ররা তাকে দেখে অদ্ভুত মুখভঙ্গি করছিল এবং তাকে অশ্রাব্য গালাগাল দিচ্ছিল। আরিয়ান ঘুরে শেষবারের মতো ওই কলেজের সেই চমৎকার ভবনটির দিকে তাকাল, যেখানে সে নিজের এবং নিজের দাদির এক অত্যন্ত সুন্দর ও সুখের ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। আজ সেই জায়গাটি তার জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছিল। তার চোখ থেকে ক্রমাগত পানি ঝরছিল এবং সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। যেমনই পুলিশের গাড়িটি আরিয়ানকে নিয়ে সাইরিন বাজাতে বাজাতে কলেজের গেট পার করল, ফারহান ও সাইমা কলেজের ছাদে দাঁড়িয়ে অত্যন্ত গর্বের সাথে এসব দেখছিল। ফারহান নিজের পকেট থেকে একটি দামি সিগারেট বের করল এবং সেটি জ্বালিয়ে এক গভীর টান দিল। সাইমার চেহারায় যে মিথ্যে কান্না ছিল তা এখন অত্যন্ত ভয়াবহ এবং বিষাক্ত হাসিতে বদলে গিয়েছিল। তারা অবশেষে ওই গরিব এবং সৎ ছেলেটির জীবন পুরোপুরি পিষে ফেলে নিজেদের নষ্ট অহংকারকে সন্তুষ্ট করে ফেলেছিল। এখন তাদের রাস্তায় আর কোনো বাধাই অবশিষ্ট ছিল না। পুলিশের জিপ তীব্র শব্দে সাইলিন বাজিয়ে শহরের ভিড়ভাট্টা পেরোনো রাস্তা চিড়ে পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। আরিয়ানের হাতে পড়া ঠান্ডা হাতকড়া তার কবজিকে বাজেভাবে ছিলে রক্ত বের করে দিচ্ছিল, কিন্তু তার মনের ভেতরের কষ্ট ওই শারীরিক ব্যথার চেয়ে অনেক বেশি তীব্র ছিল। তার চোখের সামনে তার বৃদ্ধা দাদির বলিরেখা পড়া মুখটি বারবার ভেসে উঠছিল। যিনি নিজের পেটে পাথর বেঁধে তাকে এই বড় কলেজে পড়তে পাঠিয়েছিলেন, সে কিছুতেই বুঝতে পারছিল না যে সে তার দাদিকে কি জবাব দেবে এবং এই ভয়ানক দুঃসংবাদ শুনে তার কি অবস্থা হবে। এই অলক্ষণে খবরটি দাবানলের মতো ঢাকার সেই ছোট্ট কড়াইল বস্তিতে পৌঁছে গেল, যেখানে আরিয়ান এবং তার দাদি রহিমা খাতুন বাস করতেন। বস্তির এক লোক হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে দাদিকে জানাল যে তার নাতিকে পুলিশ চুরি এবং মেয়েদের শ্লীলতাহানির মারাত্মক অপরাধে গ্রেপ্তার করেছে। এই ভয়ঙ্কর কথা শোনা মাত্রই বৃদ্ধা রহিমা খাতুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তার হাত থেকে পানির পাত্রটি ফসকে পড়ে গেল। তার দুর্বল ও বয়স্ক হৃদয়ে এটি এত বড় একটি ধাক্কা ছিল যে তিনি নিজের বুক চেপে ধরে সেখানেই মাটিতে লুটিয়ে পড়লেন এবং যন্ত্রণায় ছটখট করতে লাগলেন। বস্তির কিছু ভালো মানুষ সাথে সাথে বৃদ্ধা রহিমা খাতুনকে ধরাধরি করে তুলে নিয়ে কাছের একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেল। চিকিৎসকরা দ্রুত পরীক্ষা করার পর অত্যন্ত চিন্তিত মুখে জানালেন যে তার অনেক বড় একটি হার্ট অ্যাটাক হয়েছে এবং তার জীবন বাঁচানোর জন্য অবিলম্বে একটি দামি অপারেশন করতে হবে। কিন্তু ওই গরিব বস্তিবাসীদের কাছে এত টাকা কোথায় ছিল যে তারা ওই দামি অপারেশনের খরচ বহন করতে পারে। দাদি হাসপাতালের ওই ঠান্ডা বিছানায় জীবন ও মৃত্যুর মাঝে ঝুলছিলেন এবং তার আদরের নাতি একটি ডাহা মিথ্যে অপরাধে পুলিশের নোংরা লকআপে পচছিল। অন্যদিকে পুলিশ স্টেশনের ভেতরের পরিবেশ অত্যন্ত ভয়াবহ ভীতিকর ছিল। ফারহানের বাবা নিজে প্রভাব খাটিয়ে পুলিশদের আগে থেকেই এই কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন যে এই ছেলেটির প্রতি যেন কোনো প্রকার ছাড় দেওয়া না হয়। লকআপের ভেতরে একজন মোটা এবং নিষ্ঠুর পুলিশকর্মী আরিয়ানকে চুল ধরে টানল এবং তাকে মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করল। তারা জোরপূর্বক তার কাছ থেকে একটি সাদা কাগজে অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সই করিয়ে নিতে চাইছিল, কিন্তু আরিয়ান অমানুষিক মার খেয়েও শুধু এই কথাই বারবার বলছিল যে সে পুরোপুরি নির্দোষ। আরিয়ানের ঠোঁট ফেটে চৌচির হয়ে গিয়েছিল এবং তার কপাল থেকে রক্ত ঝরে চোখের ভেতর যাচ্ছিল। তার এমনটা মনে হচ্ছিল যে তার জীবন হয়তো এখানেই এই অন্ধকার এবং দুর্গন্ধময় কুঠুরিতে শেষ হয়ে যাবে।
তার চুরি এবং শ্লীলতাহানির ওই মিথ্যে মামলায় অন্তত 10 বছরের সাজা হতে চলেছিল। সে যন্ত্রণায় কোকাতে কোকাতে মাটিতে পড়েছিল এবং নিজের দাদির কথা মনে করে ডুকরে ডুকরে কাঁদছিল। সে খুব ভালো করেই জানত যে যদি সে দ্রুত বাইরে না বেরোয় তবে তার দাদি বিনা চিকিৎসায় এই পৃথিবী থেকে বিদায় নেবেন। কিন্তু কথায় আছে যে ঈশ্বরের ঘরে যখন অন্যায়ের সীমা ছাড়িয়ে যায় তখন তিনি কাউকে না কাউকে নিজের দূত বানিয়ে ঠিকই পাঠান। কিংস্টন গ্লোবাল ইউনিভার্সিটিতে একজন প্রফেসর আহমেদ ছিলেন, যিনি আগে একজন অত্যন্ত কঠোর ও সৎ বিচারক ছিলেন এবং এখন অবসরের পর আইন পড়াতেন। তিনি আরিয়ানকে খুব ভালোভাবে চিনতেন এবং তার অসামান্য প্রতিভার অনেক বড় একজন প্রশংসক ছিলেন। শুরু থেকেই এই পুরো ঘটনার মধ্যে তিনি একটি অনেক বড় ও নোংরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন এবং তিনি মনে প্রাণে জানতেন যে আরিয়ান এমন জঘন্য কাজ কখনো করতে পারে না। প্রফেসর আহমেদ বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের গাড়ি বের করে সোজা সেই পুলিশ স্টেশনে পৌঁছলেন যেখানে আরিয়ানকে আটকে রাখা হয়েছিল। যখন তিনি লকআপের ভেতরে আরিয়ানের সেই শোচনীয় ও রক্তমাখা অবস্থা দেখলেন তখন রাগে তার রক্ত টকবক করে উঠল। তিনি পুলিশ ইন্সপেক্টরকে তার পুরনো প্রভাব এবং প্রখর আইনি জ্ঞান দিয়ে এমন কড়া ধমক দিলেন যে পুরো থানায় নিমিষেই নীরবতা ছেয়ে গেল। তিনি নিজের ব্যক্তিগত গ্যারান্টি এবং ওকালতির পাওয়ারফুল লাইসেন্স ব্যবহার করে পুলিশকে বাধ্য করলেন যাতে তারা আরিয়ানকে 24 ঘণ্টার জন্য অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেয়, যেন সে নিজের পক্ষ প্রমাণ করতে পারে। পুলিশেরা বাধ্য হয়ে লকআপের ভারী দরজা খুলল এবং আরিয়ানকে বাইরে আনল। আরিয়ান ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। সে টলমল করতে করতে বাইরে এলো এবং সোজা প্রফেসর আহমেদের পায়ে পড়ে অঝরে কাঁদতে লাগল। সে বুক ফাটা আর্তনাদ করে বলল যে সে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন তার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য অবশিষ্ট নেই। প্রফেসর আহমেদ তাকে মাটি থেকে তুললেন এবং হঠাৎ তার গালে একটি অত্যন্ত সজোরে থাপ্পড় মারলেন। এই থাপ্পড়টি এতই জোরালো ছিল যে আরিয়ানের কান্নার আওয়াজ একদম বন্ধ হয়ে গেল। প্রফেসর আহমেদ তার চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত কঠোর এবং কড়া গলায় বললেন যে আমাদের দেশে গরিবদের কান্নার আদালতে কানাকড়িরও দাম নেই। তিনি তাকে বোঝালেন যে কান্না করে আর নিজের ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ আইন শুধু এবং শুধুমাত্র প্রমাণের ভাষা বোঝে। তিনি আরিয়ানকে জোরে ঝাঁকিয়ে বললেন যে যদি সে তার দাদির অমূল্য জীবন বাঁচাতে চায় এবং নিজের কপাল থেকে এই জঘন্য কলঙ্ক মুছতে চায় তবে তাকে একটি দুর্বল বাচ্চার মতো কান্না থামিয়ে একজন মানুষের মতো রুখে দাঁড়িয়ে লড়তে হবে। আরিয়ানের ভেতরে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। প্রফেসরের সেই কথাগুলো তার ভেতরের সমস্ত হতাশা ও ভয়কে নিমেষে মুছে ফেলে এক ভয়াবহ আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে নিজের চোখের পানি মুছল এবং একটি দৃঢ় সংকল্প নিয়ে মাথা নাড়ল। প্রফেসর আহমেদ তাকে নিজের গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেলেন যাতে সে একবার দূর থেকে নিজের দাদিকে দেখতে পারে। আইসিইউর কাঁচের জানালা দিয়ে নিজের দাদিকে মেশিনের সাহায্যে নিঃশ্বাস নিতে দেখে আরিয়ান মনে মনে কসম খেল যে সে ওই বড়লোকদের তাদের কৃতকর্মের এমন সাজা দেবে যে তাদের রুহ পর্যন্ত কেঁপে উঠবে। এখন তাদের কাছে নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য মাত্র 24 ঘণ্টা সময় বাকি ছিল। প্রফেসর আহমেদ তাকে নিজের সুবিশাল লাইব্রেরিতে নিয়ে গিয়ে বসালেন এবং বললেন যে ফারহান আর সাইমা এই ষড়যন্ত্র অত্যন্ত ধূর্ত মাথার সাহায্যে রচেছে, কিন্তু কোনো অপরাধী যতই চালাক হোক না কেন সে নিজের পেছনে কোনো না কোনো সূত্র ঠিকই রেখে যায়। তিনি আরিয়নকে মনে করিয়ে দিলেন যে আজকালকার এই ডিজিটাল যুগে মিথ্যাকে চিরতরে লুকিয়ে রাখা একদম অসম্ভব এবং তাদের শুধু সঠিক জায়গায় ওই লুকিয়ে থাকা প্রমাণগুলো খুঁজে বের করা প্রয়োজন। আরিয়ান নিজের মস্তিষ্কে জোর দিতে শুরু করল এবং সকাল থেকে শুরু করে গ্রেফতার হওয়া পর্যন্ত প্রতিটি ছোট বড় ঘটনা এক এক করে খুঁটিয়ে খুঁটিয়ে মনে করতে লাগল। সে প্রফেসরকে জানাল যে কিভাবে সাইমা ইচ্ছে করে পানি ফেলেছিল এবং কিভাবে ফারহান ঠিক সেই সময়েই পরীক্ষার হল থেকে রহস্যজনকভাবে বাইরে গিয়েছিল। প্রফেসর আহমদ বিচক্ষণতার সাথে বললেন যে ওই ডায়মন্ড নেকলেস এবং চুরি হওয়া প্রশ্নপত্র আরিয়ানের ব্যাগ পর্যন্ত পৌঁছানোর কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকবে, যা সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে বের করা হয়েছে। তারা দুজনে মিলে ওই সব সম্ভাব্য রাস্তার একটি ম্যাপ তৈরি করতে শুরু করল। আরিয়ানের মাথা খুব দ্রুত কাজ করছিল। তার হঠাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা মনে পড়ল।
সে প্রফেসরকে জানালো যে সায়ামার ওই ডায়মন্ড নেকলেসটি অত্যন্ত বিশেষ এবং কাস্টমাইজ ডিজাইনের ছিল, যেটিতে সুরক্ষার জন্য একটি ছোট্ট ব্লুটুথ ট্র্যাকার যেমন অ্যাপল এয়ারট্যাগ লাগানো ছিল। সায়মা একবার ক্লাসে তার বন্ধুদের সামনে এটি নিয়ে অনেক বড়াইও করেছিল। যদি তারা কোনোভাবে ওই এয়ারট্যাগের লোকেশন হিস্ট্রি বের করতে পারে, তবে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যাবে যে ওই নেকলেসটি আরিয়ানের ব্যাগে কখন এবং কিভাবে এলো। এটি অনেক বড় এবং অকাট্য একটি সূত্র ছিল। কিন্তু সায়মার ফোন বা ওই ট্র্যাকারের ক্লাউড হিস্ট্রি পর্যন্ত পৌঁছানো একটি অত্যন্ত কঠিন এবং বেআইনি কাজ ছিল। প্রফেসর আহমদ তার পরিচিত একজন অত্যন্ত দক্ষ সাইবার এক্সপার্টকে ডাকলেন, যিনি এথিক্যাল হ্যাকিংয়ে দারুণ পারদর্শী ছিলেন। তিনি ওই এক্সপার্টকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বললেন এবং তাকে বললেন যে একজন নির্দোষ ছেলের জীবন বাঁচানোর জন্য তাদের ওই লোকেশন হিস্ট্রির খুব প্রয়োজন। ওই হ্যাকারও আরিয়ানের জীবনের করুণ গল্প শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তিনি নিজের পুরো প্রযুক্তিগত জ্ঞান এই কাজে সম্পূর্ণভাবে লাগিয়ে দিলেন। সাইবার এক্সপার্ট তার কম্পিউটারের স্ক্রিনের সামনে এক নাগাড়ে কয়েক ঘণ্টা ধরে বসেছিলেন এবং তার আঙুলগুলো কিবোর্ডে খুব দ্রুত চলছিল। হঠাৎ তার চোখে একটি ঝিলিক দেখা গেল এবং তিনি জোরে চিৎকার করে উঠলেন যে তিনি সেই কাঙ্ক্ষিত তথ্য পেয়ে গেছেন যা তারা খুঁজছিলেন। তিনি কম্পিউটারের স্ক্রিনটি প্রফেসর এবং আরিয়ানের দিকে ঘোরালেন। স্ক্রিনে একটি অত্যন্ত স্পষ্ট গ্রাফ এবং টাইমলাইন দেখা যাচ্ছিল, যা ওই ডায়মন্ড নেকলেসের ভেতরে লাগানো ট্র্যাকারের প্রতি মুহূর্তের ডিজিটাল লোকেশন কোনো মিথ্যা ছাড়াই পুরোপুরি পরিষ্কারভাবে বর্ণনা করছিল। লোকেশন হিস্ট্রি অনুযায়ী ওই নেকলেসটি সকাল থেকেই সাইমার আইফোনের একদম কাছাকাছি ছিল এবং পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর পর্যন্ত সেটি তার কাছেই ছিল। এরপর ওই নেকলেসটি মাত্র 2 মিনিটের জন্য আরিয়ানের ব্যাগের লোকেশনে যায় এবং সেখানেই থেমে যায়। এটি এমন একটি অকাট্য প্রযুক্তিগত প্রমাণ ছিল যাকে কোনো আদালতই মিথ্যা প্রমাণ করতে পারত না। এটি প্রমাণ করছিল যে আরিয়ান নেকলেসটি চুরি করেনি, বরং সাইমন নিজেই সেটি তার ফোনের কাছ থেকে সরিয়ে আরিয়ানের পুরনো ব্যাগে অত্যন্ত চালাকির সাথে লুকিয়ে রেখেছিল। কিন্তু প্রফেসর আহমদ তখনও পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। তিনি ওই হ্যাকারও আরিয়ানের জীবনের করুণ গল্প শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তিনি নিজের পুরো প্রযুক্তিগত জ্ঞান এই কাজে সম্পূর্ণভাবে লাগিয়ে দিলেন। সাইবার এক্সপার্ট তার কম্পিউটারের স্ক্রিনের সামনে এক নাগাড়ে কয়েক ঘণ্টা ধরে বসেছিলেন এবং তার আঙুলগুলো কিবোর্ডে খুব দ্রুত চলছিল। হঠাৎ তার চোখে একটি ঝিলিক দেখা গেল এবং তিনি জোরে চিৎকার করে উঠলেন যে তিনি সেই কাঙ্ক্ষিত তথ্য পেয়ে গেছেন যা তারা খুঁজছিলেন। তিনি কম্পিউটারের স্ক্রিনটি প্রফেসর এবং আরিয়ানের দিকে ঘোরালেন। স্ক্রিনে একটি অত্যন্ত স্পষ্ট গ্রাফ এবং টাইমলাইন দেখা যাচ্ছিল, যা ওই ডায়মন্ড নেকলেসের ভেতরে লাগানো ট্র্যাকারের প্রতি মুহূর্তের ডিজিটাল লোকেশন কোনো মিথ্যা ছাড়াই পুরোপুরি পরিষ্কারভাবে বর্ণনা করছিল। লোকেশন হিস্ট্রি অনুযায়ী ওই নেকলেসটি সকাল থেকেই সাইমার আইফোনের একদম কাছাকাছি ছিল এবং পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর পর্যন্ত সেটি তার কাছেই ছিল। এরপর ওই নেকলেসটি মাত্র 2 মিনিটের জন্য আরিয়ানের ব্যাগের লোকেশনে যায় এবং সেখানেই থেমে যায়। এটি এমন একটি অকাট্য প্রযুক্তিগত প্রমাণ ছিল যাকে কোনো আদালতই মিথ্যা প্রমাণ করতে পারত না। এটি প্রমাণ করছিল যে আরিয়ান নেকলেসটি চুরি করেনি, বরং সাইমন নিজেই সেটি তার ফোনের কাছ থেকে সরিয়ে আরিয়ানের পুরনো ব্যাগে অত্যন্ত চালাকির সাথে লুকিয়ে রেখেছিল। কিন্তু প্রফেসর আহমদ তখনও পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। তিনি বললেন যে শ্লীলতাহানির গুরুতর অভিযোগটি এখনও নিজের জায়গায় রয়ে গেছে এবং সেটিকে মিথ্যা প্রমাণ করার জন্য একটি শক্তিশালী ভিজুয়াল প্রমাণের প্রয়োজন হবে। তিনি আরিয়ানকে জিজ্ঞেস করলেন যে সকালে যখন সাইমা তার ওপর শ্লীলতাহানির অভিযোগ এনেছিল, তখন তারা লাইব্রেরির কোন জানালার কাছে দাঁড়িয়েছিল। আরিয়ান জানালো যে তারা গ্রাউন্ড ফ্লোরের জানালার একদম কাছে ছিল। প্রফেসরের চোখ চকচক করে উঠল। তিনি বললেন যে সেই সময় সেখানে বাইরের রাস্তায় কোনো না কোনো গাড়ি বা মানুষ নিশ্চয়ই উপস্থিত ছিল, যে সব কিছু নিজের চোখে দেখেছে। আরিয়ানের হঠাৎ মনে পড়ল যে সেই সময় সেখানে একটি ডেলিভারি ভ্যান এসে থেমেছিল। তারা দুজনে রাতের অন্ধকারের সাথে সাথে সেই জায়গায় পৌঁছল যেখানে ওই ভ্যানটি দাঁড়িয়েছিল। তারা সেখানকার আশেপাশের সব দোকানদারের কাছে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করল এবং অবশেষে তারা ওই ডেলিভারি কোম্পানির খোঁজ পেয়েই গেল।
প্রফেসর আহমেদ নিজের আইনি প্রভাব ও ক্ষমতা দেখিয়ে ওই কোম্পানির ম্যানেজারের কাছ থেকে ওই ভ্যানের ড্যাশবোর্ড ক্যামেরার ক্লাউড রেকর্ডিং বের করিয়ে নিলেন। যখন তারা ওই রেকর্ডিংটি দেখলেন তখন তাদের খুশির আর কোনো সীমানা রইল না, কারণ ওই ভিডিওতে পুরো সত্যিটা অত্যন্ত পরিষ্কারভাবে রেকর্ড হয়ে গিয়েছিল। পরদিন সকালে কিংস্টন গ্লোবাল ইউনিভার্সিটির সবচেয়ে বড় ও চমৎকার কনফারেন্স হলটি কানায় কানায় পূর্ণ ছিল। সায়মার বাবা তার বিশাল ক্ষমতার অপব্যবহার করে শহরের সব বড় বড় সাংবাদিক এবং নামিদামি মিডিয়া চ্যানেলকে সেখানে ডেকে নিয়েছিলেন। তিনি চাইছিলেন যে আরিয়ানের এই গল্পটিকে অনেক বড় একটি ইস্যু বানিয়ে পুরো দেশের সামনে পেশ করা হোক, যাতে তার মেয়ে সায়মাকে এক বেচারি ভুক্তভোগী এবং নিজেকে ন্যায়ের মসিহা হিসেবে প্রমাণ করা যায়। হলে একদম আদালতের মতো গুরুগম্ভীর পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে সবাই ওই গরিব ছেলেটির চূড়ান্ত রায়ের জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। প্রিন্সিপাল চৌধুরী তার সবচেয়ে উঁচু চেয়ারে অত্যন্ত গর্বের সাথে বসেছিলেন। তার পাশে সায়মা এবং ফারহান বসেছিল, যাদের চেহারায় এক অত্যন্ত মিথ্যে কিন্তু তৃপ্তির হাসি ছিল। সায়মা অত্যন্ত সাধারণ এবং সাদামাটা পোশাক পরেছিল, যাতে সে ক্যামেরার সামনে এক ভীত, সন্ত্রস্ত এবং হতবিহব্বল মেয়ে হিসেবে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে পারে। তখনই হঠাৎ কনফারেন্স হলের ভারী দরজাটি খুব সজোরে খুলে গেল এবং সবার নজর দরজার দিকে ঘুরে গেল। আরিয়ান এবং প্রফেসর আহমেদ পূর্ণ আত্মবিশ্বাসের সাথে অত্যন্ত বলিষ্ঠ ও দ্রুত পায়ে ভেতরে আসছিলেন। আরিয়ানের চেহারায় তখন আর বিন্দিমাত্র কোনো ভয় বা ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল না, বরং তার চোখে সত্যের এক অত্যন্ত প্রখর ও দুর্ভেদ্য দীপ্তি ছিল। তার শরীরে নির্মম আঘাতের কালশিটে দাগগুলো তখনও দেখা যাচ্ছিল, কিন্তু তার মাথা গর্বে উঁচু ছিল। প্রফেসর আহমেদ তার পুরনো এবং রাজকীয় বিচারকের স্টাইলে হাঁটছিলেন, যাকে দেখে সেখানে উপস্থিত অনেক ক্ষমতাবান মানুষের ঘাম ছুটতে শুরু করল। মিডিয়া কর্মীরা সাথে সাথে তাদের ক্যামেরা তাদের দিকে ঘোরালো এবং ফ্ল্যাশ জেলে ছবি তুলতে লাগল। আরিয়ানকে সেখানে দেখে সায়মা এবং ফারহানের চেহারার মেকি হাসি হঠাৎ উধাও হয়ে গেল এবং তারা ঘাবড়ে গিয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। প্রিন্সিপাল চৌধুরী রাগে নিজের ডেস্কে সজোরে থাপ্পড় মেরে বললেন যে একজন অপরাধীর এই পবিত্র জায়গায় আসার সাহস কিভাবে হলো। তিনি নিরাপত্তা রক্ষীদের ইশারা করলেন যেন তারা আরিয়ানকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। কিন্তু প্রফেসর আহমেদ তার ভারী এবং কড়া গলায় তাদের থামিয়ে দিয়ে বললেন যে দেশের আইন প্রতিটি মানুষকে তার নির্দোষিতা প্রমাণের একটি শেষ সুযোগ অবশ্যই দেয়। তিনি বললেন যে আজ এই হলে মিডিয়া উপস্থিত রয়েছে, তাই যদি আরিয়ানের পক্ষ না শুনে তাকে জোর করে বাইরে বের করে দেওয়া হয়, তবে এটি অনেক বড় একটি অন্যায় বলে গণ্য হবে। প্রফেসর আহমেদের এই কড়া আইনি হুমকি এবং মিডিয়ার উপস্থিতি দেখে সায়মার বাবা প্রিন্সিপাল চৌধুরীকে শান্ত থাকার ইশারা করলেন। তার মনে হল যে এই গরিব ছেলেটি এবং এক বয়স্ক প্রফেসর তাদের বিপুল ক্ষমতার সামনে আর কী বা প্রমাণ করতে পারবে। তিনি ভাবলেন যে এটি অনেক ভালো একটি সুযোগ, যখন তারা লাইভ ক্যামেরার সামনে আরিয়ানকে পুরোপুরি অপমান করে তার মেয়ের সম্মান আরও কয়েক গুণ বাড়াতে পারবেন। প্রিন্সিপাল চৌধুরী বাধ্য হয়ে আরিয়ানকে নিজের কথা বলার জন্য মাত্র 10 মিনিট সময় দিলেন এবং হলে একদম পিন পতন নীরবতা নেমে এল। প্রফেসর আহমেদ একটি প্রজেক্টরকে হলের বিশাল বড় স্ক্রিনের সাথে যুক্ত করলেন এবং নিজের কথা শুরু করলেন। তিনি বললেন যে গতকাল এই কলেজে যা কিছুই হয়েছে তা কোনো সাধারণ চুরি বা শ্লীলতাহানির ঘটনা ছিল না, বরং একজন গরিব ও মেধাবী ছাত্রের জীবন ধ্বংস করার এক অত্যন্ত জঘন্য ও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে তাদের কাছে এই ষড়যন্ত্রের প্রতিটি অংশকে প্রমাণ করার মতো অকাট্য ডিজিটাল প্রমাণ রয়েছে, যা কোনো ক্ষমতাবান মানুষ নিজের ক্ষমতা বা টাকার জোরে মিথ্যা প্রমাণ করতে পারবে না। এই কথা শুনে সায়মার নিঃশ্বাস ভারী হতে লাগল। আরিয়ান নিজের হাতে একটি রিমোট নিল এবং বড় স্ক্রিনে একটি অত্যন্ত জটিল গ্রাফ এবং কিছু ডিজিটাল পরিসংখ্যান দেখাল।
সে মিডিয়াওয়ালাদের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় জানালো যে সায়মার যে ডায়মন্ড নেকলেসটি গতকাল তার ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল সেটিতে একটি অত্যন্ত আধুনিক অ্যাপল এয়ার ট্যাগ লাগানো ছিল। আরিয়ান জানালো যে এই এয়ারট্যাগটি সবসময় সাইমার আইফোনের ব্লুটুথের সাথে যুক্ত থাকত এবং প্রতি মিনিটের লোকেশনের নিখুঁত রেকর্ড নিজের ভেতর সুরক্ষিত রাখত। সে ওই লোকেশন হিস্ট্রির পুরো রেকর্ড স্ক্রিনে সবার সামনে খুলে রাখল। স্ক্রিনে দেখা যাওয়া গ্রাফটিকে বুঝিয়ে আরিয়ান অত্যন্ত জোরালো গলায় বলল যে এই ডিজিটাল রেকর্ড পরিষ্কারভাবে জানাচ্ছে যে ওই নেকলেসটি সকাল থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত সাইমার ফোনের একদম কাছাকাছি ছিল। তারপর হঠাৎ ওই নেকলেসটি মাত্র 2 মিনিটের জন্য আরিয়ানের ব্যাগের জায়গায় যায় এবং সেখানেই থেমে যায়। সে সাইমার চোখের দিকে সোজা তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল যে যখন ওই নেকলেসটি পুরোটা সময় তারই কাছে ছিল তখন হঠাৎ সেটি উড়ে তার ব্যাগে কিভাবে পৌঁছাতে পারে। এই প্রশ্ন এবং ওই অকাট্য ডিজিটাল প্রমাণ দেখে সাইমার বাবার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মিডিয়াওয়ালারা জোরে জোরে প্রশ্ন করতে লাগল এবং ক্যামেরার ফ্ল্যাশলাইট সরাসরি সাইমার চেহারায় চমকাতে লাগল। সাইমা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে তোতলাতে লাগল এবং সে বলল যে এই সব কিছু ডাহা মিথ্যে এবং কেউ তার ফোন হ্যাক করে এই মিথ্যে রেকর্ড বানিয়েছে। সে নিজের কথাকে সত্যি প্রমাণ করার জন্য আবারও কাঁদার নাটক করতে লাগল, কিন্তু এবার তার মিথ্যে কান্নার কারোর উপর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ছিল না, কারণ ডিজিটাল প্রমাণ অত্যন্ত পরিষ্কার এবং মজবুত ছিল। ফারহান সায়মাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে জোরে চিৎকার করে বলল যে এই সব বাজে কথা এবং একজন চোর নিজের চুরি ঢাকার জন্য কম্পিউটারে যে কোনো কিছু নকল করে সহজেই বানাতে পারে। সে বলল যে যদি চুরির প্রমাণটিকে মিথ্যে বলেও ধরে নেওয়া হয় তবুও আরিয়ান সকালে ফাঁকা করিডরে সায়মার সাথে যে অসভ্যতা করেছিল এবং তার কাপড় ছিঁড়েছিল তার কি জবাব আছে। ফারহানের মনে হল যে এই অভিযোগটিকে কোনো মেশিন বা ডিজিটাল গ্রাফ কখনোই মিথ্যে প্রমাণ করতে পারবে না। কিন্তু সে জানত না যে আসল বোমাটি ফাটা তখনও বাকি ছিল। প্রফেসর আহমেদ একটি অত্যন্ত শান্ত এবং ভয়ঙ্কর হাসির সাথে ফারহানের দিকে তাকালেন। তিনি বললেন যে সত্যকে লুকোনোর জন্য মানুষ যতই চেষ্টা করুক না কেন, ঈশ্বরের প্রখর নজর থেকে কেউ বাঁচতে পারে না। আরিয়ান রিমোটের বোতাম চাপল এবং স্ক্রিনে একটি ভিডিও প্লে হতে লাগল। এটি সেই ভিডিওটিই ছিল যা তারা ডেলিভারি ভ্যানের ড্যাশবোর্ড ক্যামেরা থেকে সংগ্রহ করেছিল। ভিডিওটির কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল এবং তাতে লাইব্রেরির বাইরের ওই অংশটি একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, যেখানে সাইমা নিজেই নিজের কাপড় ছেঁড়ার নাটক করেছিল। যেমনই ওই ভিডিওটি বড় স্ক্রিনে চলতে শুরু করল, পুরো হলে যেন এক ভয়াবহ ভূমিকম্প নেমে এলো। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ফারহান রাতের অন্ধকারে প্রিন্সিপালের অফিস থেকে কিছু কাগজপত্র চুরি করছে, যা আসলে পরীক্ষার প্রশ্নপত্র ছিল। তারপর সকালের ফুটেজটি আসে, যেটিতে সাইমা ওই ফাঁকা করিডরে একদম একা দাঁড়িয়েছিল। ভিডিওতে আরিয়ানের কোথাও নাম নিশানাই ছিল না। সবাই নিজেদের নিঃশ্বাস আটকে ওই বিশাল স্ক্রিনের দিকে কিন্তু সে জানত না যে আসল বোমাটি ফাটা তখনও বাকি ছিল। প্রফেসর আহমেদ একটি অত্যন্ত শান্ত এবং ভয়ঙ্কর হাসির সাথে ফারহানের দিকে তাকালেন। তিনি বললেন যে সত্যকে লুকোনোর জন্য মানুষ যতই চেষ্টা করুক না কেন, ঈশ্বরের প্রখর নজর থেকে কেউ বাঁচতে পারে না। আরিয়ান রিমোটের বোতাম চাপল এবং স্ক্রিনে একটি ভিডিও প্লে হতে লাগল। এটি সেই ভিডিওটিই ছিল যা তারা ডেলিভারি ভ্যানের ড্যাশবোর্ড ক্যামেরা থেকে সংগ্রহ করেছিল। ভিডিওটির কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল এবং তাতে লাইব্রেরির বাইরের ওই অংশটি একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, যেখানে সাইমা নিজেই নিজের কাপড় ছেঁড়ার নাটক করেছিল। যেমনই ওই ভিডিওটি বড় স্ক্রিনে চলতে শুরু করল, পুরো হলে যেন এক ভয়াবহ ভূমিকম্প নেমে এলো। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ফারহান রাতের অন্ধকারে প্রিন্সিপালের অফিস থেকে কিছু কাগজপত্র চুরি করছে, যা আসলে পরীক্ষার প্রশ্নপত্র ছিল। তারপর সকালের ফুটেজটি আসে, যেটিতে সাইমা ওই ফাঁকা করিডরে একদম একা দাঁড়িয়েছিল। ভিডিওতে আরিয়ানের কোথাও নাম নিশানাই ছিল না। সবাই নিজেদের নিঃশ্বাস আটকে ওই বিশাল স্ক্রিনের দিকে তাকিয়েছিল এবং সত্যের সেই নগ্ন রূপ সবার সামনে উন্মোচিত হচ্ছিল। ভিডিওর পরের অংশটি তো যেন পুরো কলেজের এবং সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হুঁশ পুরোপুরি উড়িয়ে দিল। ক্যামেরায় খুব পরিষ্কারভাবে বন্দী হয়ে গিয়েছিল যে সাইমা প্রথমে তার পানির বোতলটি নিজে মাটিতে ফেলে দিল। তারপর সে নিজের নখ দিয়ে অত্যন্ত নির্মমভাবে নিজের মুখ ও গলা আঁচড়াল। এরপর সে নিজের হাতেই নিজের কাপড়গুলো জোরে টেনে ছিঁড়ে ফেলল এবং মাটিতে বসে কাঁদার নিখুঁত প্র্যাকটিস করতে লাগল।
এই সব দেখে হলে বসে থাকা মানুষের মুখ বিস্ময়ে হাঁ হয়ে রইল। সাইমার সেই জঘন্য কাণ্ড ওই বড় স্ক্রিনে বারবার রিপিট করা হচ্ছিল। মিডিয়ার ক্যামেরাগুলো ওই স্ক্রিনের প্রতিটি ফ্রেম নিখুঁতভাবে রেকর্ড করে নিয়েছিল। যে মানুষেরা গতকাল পর্যন্ত আরিয়ানকে গালিগালাজ করছিল এবং তাকে এক জঘন্য পাষণ্ড মনে করছিল, তারা সবাই এখন সায়মার দিকে অত্যন্ত ঘৃণা ও অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছিল। সায়মা ঘামে পুরোপুরি ভিজে গিয়েছিল এবং তার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছিল। সে চেয়ার থেকে ধপ করে নিচে পড়ে গেল এবং তার বাবার দিকে সাহায্যের চরম আশায় তাকাতে লাগল। কিন্তু সায়মার বাবার নিজস্ব বিশাল অহংকার এবং তার নিজের সম্মান এখন পুরোপুরি ধুলায় মিশে গিয়েছিল। তার বছরের পর বছর ধরে তিলে তিলে বানানো ব্যবসায়িক প্রভাব এবং রাজনীতির স্বপ্নকে তার নিজের মেয়েই এক মুহূর্তে পিষে ফেলেছিল। তিনি রাগে এবং অপমানে পাগল হয়ে যাচ্ছিলেন। ফারহানও নিজের জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল, কারণ তারও প্রশ্নপত্র চুরির ভিডিও সবার সামনে চলে এসেছিল। প্রিন্সিপাল চৌধুরীর চেহারা এমন হয়ে গিয়েছিল যেন কেউ তার মুখে একগাদা কালো রং মেখে দিয়েছে। তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সাংবাদিকরা তাদের বুম বা মাইক সোজা প্রিন্সিপাল চৌধুরী এবং সায়মার দিকে ধরল। তারা তাদের কাছে তীক্ষ্ণ ও অপমানজনক প্রশ্ন করতে লাগল যে, দেশের স্বনামধন্য কলেজগুলোতে কি বড়লোকদের ছেলেমেয়েদের এই সব জঘন্য কাজই শেখানো হয়? গরিবদের জীবনকে এভাবে পিষে ফেলাই কি তাদের শখ? প্রফেসর আহমেদ মাইকটি নিজের হাতে নিলেন এবং অত্যন্ত উচ্চস্বরে বললেন যে এটি শুধুমাত্র একটি কলেজের বিষয় নয়, বরং এটি আমাদের পুরো সিস্টেমের গালে অনেক বড় একটি চড়, যেখানে টাকার জোরে আইনকে কিনে নেওয়া হয় বলে সবাই মনে করে। তিনি পুলিশ ইন্সপেক্টরের দিকে ইশারা করলেন, যে সেখানেই এক কোণে দাঁড়িয়ে সবকিছু খুব ভালোভাবে দেখছিল। প্রফেসর আহমেদ তাকে বললেন যে এখন আপনাদের সামনে এই চুরি, জালিয়াতি এবং একজন নির্দোষের জীবন ধ্বংস করার জঘন্য ষড়যন্ত্রের সমস্ত পাকা প্রমাণ উপস্থিত রয়েছে। তিনি জোরালো দাবি করলেন যে ফারহান এবং সাইমাকে এক্ষুনি গ্রেপ্তার করা হোক এবং প্রিন্সিপাল চৌধুরীর বিরুদ্ধে নিজের পদের অপব্যবহার করার অভিযোগে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা শুরু করা হোক। হলে বসে থাকা সমস্ত ছাত্ররা প্রফেসর আহমেদের কথায় পূর্ণ সমর্থন জানিয়ে জোরে জোরে হাততালি বাজাতে শুরু করল। আরিয়ানের চোখ থেকে এখন বাঁধভাঙা খুশির পানি ঝরছিল। সে নিজের লড়াই জিতে গিয়েছিল। সে সমাজ এবং আইনের চোখে আবারও এক নিষ্কলঙ্ক এবং নির্দোষ মানুষ হয়ে উঠেছিল। যে হাতগুলো কয়েক ঘন্টা আগে হাতকড়া পড়া ছিল, সেই হাতগুলো এখন সম্মানের সাথে ওপরে উঠছিল। সে মনে মনে নিজের মৃত্যুশয্যায় থাকা অসুস্থ দাদিকে স্মরণ করল এবং ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাল। সত্য আবারও একবার প্রমাণ করে দিয়েছিল যে মিথ্যা যতই দ্রুত দৌড়াক না কেন, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত জয় সবসময় সত্যেরই হয়। কনফারেন্স হলে ছড়িয়ে থাকা নীরবতাকে পুলিশ ইন্সপেক্টরের ভারী গলা ভেঙে দিল। তিনি তার কনস্টেবলদের এক্ষুনি ফারহান এবং প্রিন্সিপাল চৌধুরীকে গ্রেপ্তার করার কঠোর নির্দেশ দিলেন। পুলিশেরা এগিয়ে গিয়ে প্রিন্সিপালের চেয়ার থেকে তাকে হিঁচড়ে নিচে নামাল এবং তার হাতে সেই একই ঠান্ডা হাতকড়া পরিয়ে দিল, যা কয়েক ঘন্টা আগে আরিয়ানের হাতে পড়া ছিল। নিজের সম্মান এবং নিজের বিপুল প্রভাবকে এভাবে সবার সামনে মাটিতে মিশে যেতে দেখে প্রিন্সিপাল চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি এখন আর একজন সম্মানিত মানুষ নন, বরং একজন অনেক বড় দাগী অপরাধী হয়ে গিয়েছিলেন। ফারহানকেও পুলিশ তার শার্টের কলার ধরে হাতকড়া পরিয়ে দিল। সে বারবার চিৎকার করছিল যে সে একজন অনেক ধনী এবং প্রভাবশালী পরিবারের একমাত্র ছেলে, কিন্তু মিডিয়ার অসংখ্য ক্যামেরার সামনে পুলিশ তার একটিও কথা শুনল না। এই সব ভয়াবহ দৃশ্য দেখে সায়মা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে নিজের বাবার দিকে সাহায্যের শেষ আকুতি জানাচ্ছিল। তার মিথ্যে কান্নার জায়গা এখন সত্যিকারের অনুশোচনার কান্না নিয়ে নিয়েছিল, কিন্তু কারও মনে তার জন্য এক ফোঁটাও দয়া ছিল না। সায়েমার বাবা, যাকে শহরের সবচেয়ে বড় এবং সম্মানিত শিল্পপতি মানা হতো, তিনি অপমান এবং রাগে থরথর করে কাঁপছিলেন। তিনি তার কাঁদতে থাকা মেয়ের দিকে অত্যন্ত ঘৃণা ও চরম অবজ্ঞার দৃষ্টিতে তাকালেন। তিনি ভরা হল এবং মিডিয়ার ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন যে আজ থেকে এই মেয়ের, তার পরিবার এবং তার কোনো বিশাল সম্পত্তির সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তিনি কড়া গলায় বললেন যে মেয়ে নিজের অহংকারে অন্ধ হয়ে একজন গরিবের জীবন ধ্বংস করার অপচেষ্টা করেছে, সে তার মেয়ে কেহলানোর যোগ্য একেবারেই নয়। এই চরম কঠোর রায় শুনে সায়মা মূর্ছা গিয়ে সেখানেই ঠান্ডা মেঝেতে লুটিয়ে পড়ল।
যে সম্পদ এবং প্রভাবের তার এত আকাশচুম্বী অহংকার ছিল তা আজ এক মুহূর্তেই ছাইয়ের স্তূপে পরিণত হয়ে গিয়েছিল। তার হবু স্বামী ফারহানকে পুলিশ টেনে হিচড়ে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। আর তার নিজের জন্মদাতা বাবা তাকে চিরতরে ত্যায্য করে হল থেকে বেরিয়ে গিয়েছিলেন। গতকাল পর্যন্ত যে মেয়েটিকে পুরো কলেজের অঘোষিত রানী মনে করা হতো, আজ সে ওই একই কলেজের মেঝেতে এক ভিখারিনীর চেয়েও জঘন্য অবস্থায় পড়ে ডুকরে ডুকরে কাঁদছিল। প্রফেসর আহমেদ এগিয়ে গিয়ে কলেজের নতুন ভারপ্রাপ্ত প্রিন্সিপালের কাছে আরিয়ানের জন্য ইনসাফ এবং তার ন্যায্য অধিকার দাবি করলেন। সমস্ত সত্য আয়নার মতো একদম পরিষ্কার হয়ে যাওয়ার পর কলেজ প্রশাসনের কাছে আর অন্য কোনো রাস্তা বাকি ছিল না। তারা সাথে সাথে আরিয়ানের বহিষ্কার পত্রটি ছিঁড়ে ফেলে দিলেন এবং তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওই ফুল স্কলারশিপটি আনুষ্ঠানিকভাবে অত্যন্ত সম্মানের সাথে তুলে দিলেন। এর সাথে সাথেই আরিয়ানকে মিথ্যে অভিযোগে ফাঁসানো এবং তাকে মানসিক নির্যাতন করার চরম অপরাধে কলেজ ফান্ড থেকে তাকে একটি বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও ঘোষণা করা হল। ক্ষতিপূরণের ওই বিশাল অঙ্কের কথা শুনে আরিয়ানের মন থেকে অনেক বড় একটি বোঝা চিরতরে নেমে গেল। এখন তার বৃদ্ধা দাদির জীবন খুব সহজেই বাঁচানো যাবে। সে ওই স্কলারশিপের পত্র এবং ক্ষতিপূরণের চেকটি নিজের দুই হাতে শক্ত করে ধরে চুমু খেল। তার চোখ থেকে খুশির পানি অঝরে ঝরতে লাগল। সে সবার প্রথমে প্রফেসর আহমেদের পা ছুঁয়ে তাকে ভগবানের রূপ মেনে তাকে অসংখ্য ধন্যবাদ জানাল। যদি প্রফেসর আহমেদ সঠিক সময়ে তার জীবনে এক দেবদূত হয়ে না আসতেন, তবে আজ তার জীবন চিরতরে অন্ধকার জেলে শেষ হয়ে যেত। বিন্দুমাত্র সময় নষ্ট না করে আরিয়ান এবং প্রফেসর আহমেদ নিজের গাড়িতে বসে সোজা সেই সরকারি হাসপাতালের দিকে ছুটলেন, যেখানে দাদি আইসিইউয়ের ভেতরে জীবন ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। হাসপাতালে পৌঁছে আরিয়ান সাথে সাথে রিসেপশনে ক্ষতিপূরণের ওই বড় চেকটি জমা করে দিল এবং চিকিৎসকদের কাছে হাত জোড়ো করে মিনতি করল যে তারা যেন বিশ্বের সেরা সার্জনদের ডেকে এনে তার দাদির অপারেশন দ্রুত শুরু করেন। টাকার পুরো ব্যবস্থা হয়ে যেতেই হাসপাতাল প্রশাসন সাথে সাথে তাদের কার্যক্রম শুরু করল এবং দাদিকে একটি অত্যন্ত আধুনিক ও সুরক্ষিত অপারেশন থিয়েটারে শিফট করে দিল। অপারেশন কয়েক ঘণ্টা ধরে চলতে থাকল এবং আরিয়ান বাইরে বারান্দায় ভগবানের ছোট্ট মূর্তির সামনে নিজের দুই হাত জোড় করে মেঝেতে বসে রইল। সে নিজের দাদির পুরনো মিষ্টি কথা এবং তার নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করে বারবার কাঁদছিল। তার মাথায় গত ২৪ ঘণ্টার সেই ভয়াবহ এবং কালো ঝড়টি ঘুরপাক খাচ্ছিল, যা তাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিল। কিন্তু এখন তার পূর্ণ বিশ্বাস ছিল যে তার সত্যের জয় হয়েছে, তাই ভগবান তার দাদিকেও নিশ্চয়ই বাঁচিয়ে দেবেন। প্রফেসর আহমদ তার কাঁধে হাত রেখে তাকে ক্রমাগত সান্ত্বনা দিচ্ছিলেন। অবশেষে অপারেশন থিয়েটারের ভারী দরজার ওপরে জ্বলে থাকা লাল বাতিটি নিভে গেল এবং প্রধান চিকিৎসক চেহারায় একটি প্রশান্তির হালকা হাসি নিয়ে বাইরে এলেন। তিনি ঘামে ভেজা আরিয়ানের কাঁধ চাপড়ে বললেন যে অপারেশন পুরোপুরি সফল হয়েছে এবং এখন তার দাদির জীবনের কোনো ঝুঁকি নেই। এই শুভ সংবাদ শুনে আরিয়ান খুশিতে লাফিয়ে উঠল এবং সে ডাক্তারকে শক্ত করে জড়িয়ে ধরল। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি এখন পূরণ হয়ে গিয়েছিল। তার দাদি এখন তার সাথে লন্ডনে যেতে পারতেন এবং তারা একটি নতুন ও সুন্দর জীবন শুরু করতে পারতেন। কয়েক ঘণ্টা পর যখন বৃদ্ধা দাদির পুরোপুরি জ্ঞান ফিরল, তখন আরিয়ান দৌড়ে তার কাছে গেল এবং তার দুর্বল হাতটি নিজের মজবুত হাতে পরম মমতায় তুলে নিল। দাদির ক্লান্ত চোখে তখনও ভয়ের ছাপ ছিল, কিন্তু আরিয়ান হাসি মুখে তাকে স্কলারশিপের ওই চকচকে পত্রটি দেখাল এবং সমস্ত সত্যি বিস্তারিত জানাল। সে জানাল যে কিভাবে আদালতে সত্যের জয় হল এবং কিভাবে ওই খারাপ লোকেরা তাদের কৃতকর্মের অত্যন্ত কঠোর শাস্তি পেল। দাদির চোখ থেকে খুশির গরম পানি গড়িয়ে পড়ল এবং তিনি তার নাতির কপালে চুমু খেয়ে তাকে অনেক অনেক আশীর্বাদ দিলেন। অন্যদিকে ওই অহংকারী বড়লোকরা তাদের জঘন্য কর্মের ভয়াবহ ফল অত্যন্ত বাজেভাবে ভোগ করছিল। পুলিশ স্টেশনের ভেতরে ফারহান এবং প্রিন্সিপাল চৌধুরীকে কোনো ভিআইপি ট্রিটমেন্ট বা সুখসুবিধা দেওয়া হচ্ছিল না। তাদের বিরুদ্ধে চুরি করা, ডিজিটাল প্রমাণ মুছে ফেলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং একজন নির্দোষ ছাত্রকে অমানসিক নির্যাতন করার অত্যন্ত গুরুতর এবং জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছিল।
আদালতের বিচারক তাদের জামিন দিতে সাফ অস্বীকার করে দিয়েছিলেন এবং তাদের অন্তত 7 বছরের জন্য একটি অত্যন্ত ভয়ঙ্কর জেলের কালকুঠুরিতে পাঠিয়ে দেওয়া। তার দাদি এখন তার সাথে লন্ডনে যেতে পারতেন এবং তারা একটি নতুন ও সুন্দর জীবন শুরু করতে পারতেন। কয়েক ঘণ্টা পর যখন বৃদ্ধা দাদির পুরোপুরি জ্ঞান ফিরল, তখন আরিয়ান দৌড়ে তার কাছে গেল এবং তার দুর্বল হাতটি নিজের মজবুত হাতে পরম মমতায় তুলে নিল। দাদির ক্লান্ত চোখে তখনও ভয়ের ছাপ ছিল, কিন্তু আরিয়ান হাসি মুখে তাকে স্কলারশিপের ওই চকচকে পত্রটি দেখাল এবং সমস্ত সত্যি বিস্তারিত জানাল। সে জানাল যে কিভাবে আদালতে সত্যের জয় হল এবং কিভাবে ওই খারাপ লোকেরা তাদের কৃতকর্মের অত্যন্ত কঠোর শাস্তি পেল। দাদির চোখ থেকে খুশির গরম পানি গড়িয়ে পড়ল এবং তিনি তার নাতির কপালে চুমু খেয়ে তাকে অনেক অনেক আশীর্বাদ দিলেন। অন্যদিকে ওই অহংকারী বড়লোকরা তাদের জঘন্য কর্মের ভয়াবহ ফল অত্যন্ত বাজেভাবে ভোগ করছিল। পুলিশ স্টেশনের ভেতরে ফারহান এবং প্রিন্সিপাল চৌধুরীকে কোনো ভিআইপি ট্রিটমেন্ট বা সুখসুবিধা দেওয়া হচ্ছিল না। তাদের বিরুদ্ধে চুরি করা, ডিজিটাল প্রমাণ মুছে ফেলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং একজন নির্দোষ ছাত্রকে অমানসিক নির্যাতন করার অত্যন্ত গুরুতর এবং জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছিল। আদালতের বিচারক তাদের জামিন দিতে সাফ অস্বীকার করে দিয়েছিলেন এবং তাদের অন্তত 7 বছরের জন্য একটি অত্যন্ত ভয়ঙ্কর জেলের কালকুঠুরিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেখানে তারা প্রতিদিন ঘানি টানার অমানবিক কাজ পেয়েছিল। সাইমার অবস্থা তো হয়তো কোনো ভয়াবহ মৃত্যুর চেয়েও বেশি জঘন্য হয়ে গিয়েছিল। তার বাবা তাকে চিরতরে ঘর থেকে বের করে দিয়েছিলেন এবং তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি সিল করে দিয়েছিলেন। মিডিয়া এবং ইন্টারনেটে তার জঘন্য কাণ্ডগুলো এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে কোনো ভদ্র মানুষ তাকে চাকরি বা আশ্রয় দিতে প্রস্তুত ছিল না। যে মেয়েটি গতকাল পর্যন্ত লাখ টাকার চকচকে হীরা পরত, আজ সে ঢাকার তপ্ত রাস্তায় একটি ছোট চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে হোঁচট হাঁটছিল। অহংকার এবং নিষ্ঠুরতা তার জীবনকে এক ভয়াবহ নরক বানিয়ে দিয়েছিল। যে মিথ্যে সমাজ গতকাল পর্যন্ত সাইমা এবং ফারহানের টাকার ঝলকানির সামনে মাথা নত করত, আজ সেই সমাজই তাদের ওপর অত্যন্ত বাজেভাবে থুথু ছিটাচ্ছিল। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম এবং এটাই দুনিয়ার আসল কর্মফল। মানুষ যতই ধনী এবং প্রভাবশালী হয়ে উঠুক না কেন, কিন্তু যখন সে কোনো গরিব এবং নির্দোষের ওপর নিজের টাকার জোরে অকথ্য জুলুম করে, তখন ওপরওয়ালার লাঠির কোনো আওয়াজ হয় না, কিন্তু তার আঘাত অনেক গভীর হয়। ওই লোকেরা একজন গরিবের অভিশাপ নিয়েছিল, যা তাদের পুরো রাজত্বকে এক মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কলেজে নিজের কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাওয়ার পর আরিয়ান যখন প্রথমবারের মতো নিজের ছোট্ট কড়াইল বস্তিতে ফিরে গেল, তখন সেখানকার সমস্ত মানুষ তাকে একজন আসল হিরোর মতো অত্যন্ত জোরদার স্বাগত জানাল। যে সরু গলিগুলোতে তাকে সবসময় একজন গরিব এবং অসহায় এতিম মনে করে খোঁটা দেওয়া হতো, আজ সেই গলিগুলোই তাজা ফুলের মালা এবং ঢাকঢোলের তীব্র আওয়াজে মুখরিত হচ্ছিল। প্রতিটি বাবা মা তাদের ছেলেমেয়েদের কাছে আরিয়ানের অভাবনীয় সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরছিলেন। আরিয়ান বস্তির সমস্ত বয়োজ্যেষ্ঠদের পা ছুঁয়ে আশীর্বাদ নিল এবং তাদের এই দৃঢ় বিশ্বাস দিল যে সে লন্ডনে গিয়েও নিজের মাটিকে কখনো ভুলবে না। লন্ডনে যাওয়ার আগে আরিয়ান আরও একবার তার মাসিহা প্রফেসর আহমেদের বাসায় গেল। সে তাকে অত্যন্ত সম্মানের সাথে একটি সুন্দর শাল এবং মিষ্টির বড় বাক্স উপহার দিল। কড়া মেজাজের প্রফেসর আহমেদের চোখেও আজ এক অদ্ভুত খুশির আর্দ্রতা ছিল। তিনি আরিয়ানকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তার নিজের ন্যায় বিচার এবং তার এই মেধাবী ছাত্রটির উপর অনেক বেশি গর্ব হচ্ছে। আরিয়ান তাকে কথা দিল যে সে নিজের পড়াশোনা শেষ করার পর দেশে ফিরে আসবে এবং দেশের এই বিচার ব্যবস্থাকে শোধরানোর জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে দেবে। এটি একজন গুরু শিষ্যের অত্যন্ত সুন্দর একটি আবেগঘন মুহূর্ত ছিল। কয়েক মাস পর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যটি অত্যন্ত আবেগঘন এবং খুশিতে পরিপূর্ণ ছিল।
আরিয়ান একটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন কালো রঙের কোট প্যান্ট পরেছিল। সে নিজের দাদির হাত ধরে লন্ডনগামী লম্বা ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার দাদি একটি হুইল চেয়ারে বসে অত্যন্ত গর্বের সাথে নিজের নাতির দিকে তাকিয়ে হাসছিলেন। প্রফেসর আহমেদও তাদের হাসি মুখে বিদায় জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন। আরিয়ান আবারও একবার তাদের দুজনের আশীর্বাদ নিল এবং এক অত্যন্ত সোনালী এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিজের মজবুত কদম বাড়িয়ে দিল। আরিয়ানের এই যন্ত্রণাদায়ক অথচ অনুপ্রেরণামূলক গল্পটি পুরো সমাজে একটি অনেক বড় এবং সত্যিকারের দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিল। সে পুরো পৃথিবীকে প্রমাণ করে দিয়েছিল যে দারিদ্র্য কোনো জন্মগত অভিশাপ নয়। এবং যদি মানুষের ভেতরে সত্য, সততা এবং লড়াই করার সত্যিকারের মানসিকতা থাকে, তবে সে দুনিয়ার যে কোনো শক্তিকে সহজেই হারিয়ে দিতে পারে। করাইল বস্তির সরু এবং দুর্গন্ধময় গলি থেকে বেরিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত তার এই দীর্ঘ যাত্রাটি চোখের জলে পরিপূর্ণ হলেও এর শেষটা অত্যন্ত সুন্দর এবং তৃপ্তিদায়ক ছিল। সে নিজের কপালের ভাগ্যের রেখাগুলোকে নিজের কঠোর পরিশ্রম দিয়ে চিরতরে বদলে দিয়েছিল। আজ আরিয়ান লন্ডন শহরের একজন অনেক বড় এবং বিশ্বের অন্যতম সফল অর্থনীতিবিদ হয়ে উঠেছে এবং নিজের আদরের দাদির সাথে এক অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করছে। সে নিজের কষ্টের রোজগার দিয়ে দেশের অনেক গরিব এবং অনাথ শিশুদের পড়াশোনার পুরো খরচও বহন করে, যাতে অন্য কোনো আরিয়ানকে সেই খারাপ দিনগুলো দেখতে না হয় যা সে নিজে দেখেছিল। অন্যদিকে অহংকারী সাইমা আজও নিজের কৃতকর্মের জন্য রক্ত জল করা কান্না কেঁদে একটা ছোট ভাঙাচড়া বস্তিতে জীবনের শেষ দিনগুলো পার করছে। খারাপ কাজের পরিণতি সবসময় খারাপই হয় এবং ভালো কাজের রাস্তা সরাসরি ঈশ্বর পর্যন্ত যায়।